ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম ব্রিট রবিনের সাথে, আর আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল স্বেচ্ছাসেবা নীতি। আহ, ব্রিট রবিন, আমরা কথা বলছিলাম আপনার সেই স্বেচ্ছাসেবার যে সুবিধা সেগুলো নিয়ে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে শুধু কি ব্যক্তিগত পর্যায়ে, এই যে আমরা তো অনেকেই কাজ করে থাকি, অনেক সমাজসেবামূলক স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকি, তো রাষ্ট্র গঠনে কি সেগুলো কোনো ভূমিকা রাখতে পারছে না বা পারবে না? তারা তো ভূমিকা রাখছে। তাদের এই যে অসাধারণ চিন্তা, এটাকে আমি স্যালুট করি। আমি এতটাই আপ্লুত থাকি যখন আমি দেখি রাস্তায় একজন ইফতার রেডি করে দিচ্ছেন, কোনো একজন ক্ষুধার্ত রোজাদার ওটা নিবেন। অসাধারণ। এবং আমি পলিসিটা কেন বারবার নিয়ে আসতেছি যে এই কাজটা যদি আমরা ব্যাপকভাবে রাষ্ট্রের উদ্যোগে জনগণকে, জনগণকে, অনেক অনেক জনগণকে সম্পৃক্ত করতে পারি, একটা কৌশল নির্ধারণ করতে পারি, তাহলে রাষ্ট্র গঠন, এখন এই যে গত 54 বছর ধরে যে দোলাচলে আমরা আছি, আমাদের যে লক্ষ লক্ষ সমস্যা, আমাদের যানজটের সমস্যা, আমাদের নদী কালো কুচকুচে পানি, আমাদের খাল বেদখল হয়ে যাচ্ছে, আমাদের জনগণ মিনিমাম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, ট্রাফিক ঠিক নাই, স্বাস্থ্য খাত যা তা অবস্থা, অর্থাৎ এরকম হাজার হাজার, ভূমি বিরোধের অভাব নাই, জমি নিয়ে ঝামেলা, শুধু ঝামেলা ঝামেলা, শুধু খারাপ নিউজ ছাড়া কিছু নাই। আশ্চর্যের ব্যাপারটা হলো, এখানে আমি আবারও বলছি যে ডেভেলপমেন্ট স্টাডিজের সবচেয়ে শক্তিশালী সাবজেক্টটাই হচ্ছে এই ভলান্টারিং। সবচেয়ে শক্তিশালী, এখানে কিন্তু কোনো সেকেন্ড না, মানে সেখানে সেকেন্ড পজিশনে নাই, টপ পলিসির টপ জায়গায় আছে এটা। তাহলে এইটা উপেক্ষিত কেন? এইটা উপেক্ষিত কেন? কেন আমরা এই স্বেচ্ছাশ্রমকে রাষ্ট্রীয় পলিসিতে আনতে পারছি না? কেন আমার এটার জন্য আলাদা মন্ত্রণালয় নাই? কেন আমি বলতে পারছি না বাংলাদেশে ঠিক কয়জন ভলান্টিয়ার আছে, কয়জন ভলান্টিয়ার শিক্ষক আছে, কয়জন ভলান্টিয়ার ডাক্তার আছে, কয়জন ভলান্টিয়ার অ্যাকাউন্টেন্ট আছে, কয়জন ভলান্টিয়ার লয়ার আছে? আপনি কি জানেন? না, আমাদের তো সেই। আপনি কি জানেন কিনা? না, অবশ্যই। কেন নাই? কেন আপনি জানেন না যে বাংলাদেশে বিখ্যাত একজন ভলান্টিয়ার ডক্টর আছে, তার নাম ডক্টর আব্দুল কুদ্দুস বয়াতি? জানেন কিছু? তো যেহেতু আমাদের সিস্টেমই নাই, আমাদের রাষ্ট্রীয় কোনো পলিসি এদেরকে এনকারেজ করে না, এই কারণেই তো নাই। না, তা তো অবশ্যই। কিন্তু আমরা তো দুর্যোগ মোকাবেলায় সরকারের বেশ কিছু স্বেচ্ছাসেবা প্রক্রিয়া দেখি, যেখানে কয়েক হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসে। সেটাও তো একটা উদ্যোগ নাকি? এটা পলিসি না, এটা হচ্ছে প্রত্যেকের ডিপার্টমেন্ট একটা চেষ্টা করে। পলিসি কিন্তু একটা অনেক বিরাট ব্যাপার। এটার মধ্যে আমি একেবারে শিশুকাল থেকে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে আমি পড়াশোনার পাশাপাশি আমাকে জনগণের কল্যাণে, প্রতিবেশীর কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে কাজ করতে হবে, উইলিংলি কাজ করতে হবে। এই যে করতে হবে, আমার এটা কোনো আসলে, আমার এই কৌশলে কিন্তু উচিত বলতে কোনো শব্দ নাই, করতে হবে। তাই আমি তো পড়াশোনায় 24 ঘন্টা ব্যয় করি না। ঘুম খাওয়ার পরে আমি একটা পড়াশোনার পরে, রেগুলার পড়াশোনার পরেও তো আমার সময় থাকে, সেই সময়টা আমি কাকে দেব? অবশ্যই দেশকে, সমাজকে। সেই কৌশলটা নির্ধারণ করা দরকার, সেটার একটা পলিসি থাকা দরকার। এবং সেটা তো অবশ্যই তাকে আইনি সুরক্ষাও দিবে, কারণ চাইলেই তো আমি যা খুশি যেখানে খুশি সেখানে গিয়ে স্বেচ্ছাসেবা করতে পারি না। সেজন্যই বোধহয় আপনি নীতির কথা হ্যাঁ, বলছেন নাকি? এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে এমন ভাবে ডাটাগুলো তৈরি করতে হবে যে আমার সময় যাতে অপচয় না হয়, টাইমটাকে আমার জনগণের, এই 18 কোটি মানুষের, এই 36 কোটি হাতের কথা বারবার বলছি, এই এদের সময় যাতে 1 সেকেন্ড অপচয় না হয়। আমি কোনো রেগুলার জব, আপনি পড়াশোনা করেন, আমি এখানে ব্যত্যয় ঘটাতে চাই না। আপনি ডাক্তারি করেন, আমি ব্যত্যয় ঘটাতে চাই না। আপনি ওকালতি করেন, আমি ব্যত্যয় ঘটাতে চাই না। আপনার রেগুলার জব দেওয়ার পরেও আপনি যদি ভলান্টিয়ার হন, আপনি একটা সময় আপনি জনগণের জন্য দিবেন। আমি এইভাবেই কৌশলটা নির্ধারণ করতে চাই। আমার পুরো রিসার্চটা শেষ হলে আমি যখন রূপরেখা তৈরি করব, তখন হয়তো আরো বিস্তারিত আপনাকে বলতে হ্যাঁ, পারবো। না, সেটা ঠিকই বলেছেন আপনি, যে আপনার
স্বেচ্ছাসেবা নীতি দিয়ে শুধুমাত্র যে উন্নয়ন করা যায় তা না, সমাজ গঠন করা যায় এবং দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে আসলে সব জায়গায় এটা একটা ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেজন্য দরকার হচ্ছে আইনি কাঠামো। একটা সমন্বিত উদ্যোগটা এই জন্য বলছি, আমি মৌলিক অধিকারের কথা ধরি, স্বাস্থ্যের কথা ধরি। আমি একটু আগে বলেছি যে ইথিওপিয়াতে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে এই স্বেচ্ছাশ্রম। বাংলাদেশের বিপ্লব ঘটিয়ে দেওয়া সম্ভব। যেহেতু আজকে বাংলাদেশের জনগণ আরো আজকে বেশি। পেট খারাপ হলে আপনাকে সিঙ্গাপুর যাইতে হয়, আপনি ভলান্টিয়ারিং পলিসি এখানে ইন্ট্রোডিউস করেন, দেখেন স্বাস্থ্য খাত ইথিওপিয়ার মতো একটা তৃতীয় চতুর্থ শ্রেণীর একটা দেশ যদি বিশ্বের মডেল হয়ে যেতে পারে, বাংলাদেশ আগামী বছর বিশ্বের স্বাস্থ্য খাতের মডেল হয়ে যেতে পারে। আসেন শিক্ষা, শিক্ষায় আমাদের দেশে অনেক বড় বড় শিক্ষা বিজ্ঞানী আছে। এরা যদি ভলান্টিয়ার হিসাবে কাজ করেন, প্রযুক্তির যুগে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পড়ুয়া পর্যন্ত সমস্ত শিক্ষার্থীকে এমন মানসম্মত উন্নত শিক্ষা প্রদান করা সম্ভব, যেটা আমি আপনি বিলিয়ন 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 ডলার খরচ করে পারবো না। স্বেচ্ছায় তো আমরা অনেক কাজ করতে দেখি, যেমন বাঁধ ভেঙে গেলে এলাকাবাসী স্বেচ্ছায় সেটা গিয়ে ঠিক করে দিয়ে আসেন। আমি একটা একটা করে বলছি যে মৌলিক বিষয় থেকে একেবারে ওই আপনার গ্রেট ওয়াল অফ চায়না থেকে শুরু করে আপনার রাস্তায় পড়ে থাকা কাঁটা যদি আপনি সরান, সেটা পর্যন্ত আমি সবকিছুই কিন্তু কোনোটাই ছোট করে দেখছি না। কিন্তু একজন ভলান্টিয়ার যে হবেন, ভলান্টিয়ার ধরেন ভলান্টিয়ার অফ দ্য ইয়ার মিস্টার রাশেদ আলী, কেন উনি ভলান্টিয়ার অফ দ্য ইয়ার হবেন? ওনার ছবি মূর্তি বানায় যদি মানুষ রাস্তায় না রাখে, তাহলে তো উনি ভলান্টিয়ার অফ দ্য ইয়ার হবেন না। তাহলে উনি রাষ্ট্রনায়ক হতে চাইবেন। আমি কি বোঝাইতে পারলাম? উনি রাষ্ট্রনায়ক হবেন, উনি প্রেসিডেন্ট হবেন, ভলান্টিয়ার হবেন কেন? ভলান্টিয়ার অফ দ্য ইয়ার হবেন কেন? অথবা শতাব্দীর ভলান্টিয়ার হবেন কেন? উনি যদি সেই সম্মানটা পান, তবেই তো একটা ট্রেন চলে আসবে। আমি এই প্রসঙ্গে একটু মনে হলো আমি বলে রাখি যে এই ক্ষেত্রে তো ভলান্টিয়ারদেরকে নিঃসন্দেহে উৎসাহ প্রদান করতে হবে। আমরা যেই কাজগুলো দেখি এখন বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ভাতা চালু রয়েছে এবং সেই ভাতাগুলো দিতে গিয়ে তার বিনিময়ে কিন্তু আমরা একটু স্বেচ্ছাশ্রম যুক্ত করলে সেটাকে আরো বেশি কার্যকর করা যায়, বা এরকম কিছু সম্ভব কিনা? ভলান্টারিং, এখানে ভাতা ভলান্টারিং নর্মালে বোঝা যায় যে স্বেচ্ছাশ্রম, এটা বোধহয় একেবারে বিনা পয়সায়। ব্যাপারটা এরকম না যে যে কাজ, যে কোনো কাজ করতে যান সেখানে আপনার যেমন ইচ্ছা লাগবে, আবার এখানে বেশ কিছু ইনস্ট্রুমেন্টাল সাপোর্টও লাগে, আবার কিছু কিছু জায়গায় আইনের সাপোর্টও লাগে। আপনি ডাক্তার, আপনি চাইলেই এক জায়গায় গিয়ে বসে যদি আপনি রুগী দেখা শুরু করেন, ওখানকার লোকজন এসে বলবে তুমি এখানে বসো কেন, তুমি চলে যাও। তো তাকে তো সেই জায়গাটা তো রাষ্ট্র করে দিতে হবে, তুমি যাতে করতে পারো। আজকে কেউ একজন উদ্যোগ নিয়ে যদি এরকম স্বেচ্ছায় সারা টেলিমেডিসিন চালু করে দেয়, এখন একজন বললো যে নো, রাষ্ট্র বললো যে না তুমি এটা করতে পারবে না, সে কি পারবে? অর্থাৎ রাষ্ট্র আইন করে একটা পলিসির মধ্য দিয়ে এই কাজগুলো এস্টাবলিশ করবে। না, সেটা তো অবশ্যই, সেই সুরক্ষার জন্যই তো আপনি সেই নীতির প্রণয়নের কথা বলছেন। তো এই নীতিটা প্রণয়ন করবে কে? সংসদ, আইন? প্রথম হচ্ছে যে ভলান্টারিং পলিসির জন্য একটা পরিচ্ছন্ন পরিষ্কার গবেষণালব্ধ রূপরেখা দরকার। আমি আগামী 2 সপ্তাহের মধ্যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো উপস্থাপন করব, সাবমিট করব। কারণ এটা একটা উদ্যোগ। ভলান্টারিং পলিসি অসম্ভবকে সম্ভব করতে পারে, এইটা ওই রূপরেখার মধ্যে আছে। কিভাবে হবে? এবং বাংলাদেশে প্রায় 100-রও অধিক জটিল বিষয় আছে, যেই বিষয়গুলো শুধু ভলান্টারিং পলিসি দিয়েই সমাধান করা সম্ভব। এখানে ট্রিলিয়নস অফ ডলার টেন্ডার পলিসি দিয়ে করা যাবে না। না, তো আপনি তো একটা প্রস্তাবনা দিলেন, কিন্তু এটা বাস্তবায়ন করতে তো আইন লাগবে না? তো এখন উনি বর্তমানে সবচেয়ে বেশি রাজনৈতিক যারা মেম্বার অফ পার্লামেন্ট আছে তার নেতৃত্ব দিচ্ছেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। উনি উদ্যোগটা নিলেই সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি যদি উদ্যোগটা নেই, তাহলে এটা কিন্তু সম্ভব না।
সুতরাং উনি উদ্যোগ নেবেন, সংসদে প্রয়োজনীয় আইন পাশ করবেন এবং সেই মোতাবেক মাঠে এটা কার্যকরী করবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম স্বেচ্ছাসেবা নীতির মাধ্যমে একটি দেশ কিভাবে বদলে যেতে পারে, আমূল পরিবর্তন হতে পারে, একটি দেশের উন্নয়নের উৎকর্ষে পৌঁছে যেতে পারে। এই বিষয়ে আমরা হয়তোবা আরও কথা বলবো কোনো একটি পর্বে। আজকে এখানে আমরা শেষ করতে চাচ্ছি। তার আগে বলে রাখতে চাচ্ছি যে এই আইন, স্বেচ্ছাসেবা নীতির জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে একটা সঠিক আইন। সেজন্য প্রয়োজন একজন সংসদে সেটা তোলা এবং পাশ করা। আমরা প্রত্যাশায় থাকবো সেগুলোর। আর পাশাপাশি জানিয়ে রাখতে চাচ্ছি যে বাংলাদেশে কিন্তু অনেক আইন রয়েছে যেগুলোকে আমরা দূষিত আইন বলে ব্রিট রবিন চিহ্নিত করে থাকেন। তো সেই আইনের কারণে অনেকের বিপর্যস্ত অবস্থা হয়ে গিয়েছে, বিপন্ন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তো সেরকম কোনো ব্যক্তি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা থাকবো আপনার পাশে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।